আসসালামু আলাইকুম। চ্যানেল এ1 রাতের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। শুরুতেই শিরোনাম। নারায়ণগঞ্জ রূপগঞ্জে শীতলক্ষা দখলদারি ডকইয়ার্ডের ধুলায় দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। মতলব উত্তরে আহসান গ্রুপের পক্ষ থেকে 25 মাদ্রাসায় কম্বল বিতরণ। ঢাকা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ। দীর্ঘ 15 বছর পর সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও সংবর্ধনা। নারায়ণগঞ্জে সন্ত্রাস মুক্ত করার ঘোষণা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের। পটুয়াখালীতে বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু। বানেরপাড়া থানা পরিদর্শনে আসেন বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক। নারায়ণগঞ্জের গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হলো সাস্টেইনেবল টেকনোলজি ফর ইন্ডাস্ট্রি 5.0 আন্তর্জাতিক সম্মেলন। হযরত আতশ আলী ফকির রহমাতুল্লাহ এর স্মরণে ৭৮তম বার্ষিক ওরস মোবারক পালন। গলাচিপায় বিজয় দিবস উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা। বাড়ছে শীত, তেরোখাদায় গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়। বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভা। রূপগঞ্জে মাহনা আদর্শ সেবা সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ভাওয়ালিয়া পাড়াব 7 নং ওয়ার্ডে শীতলক্ষা নদীর তীর দখল করে এসব ডকইয়ার্ড গড়ে উঠেছে। নদী দখলের পাশাপাশি পরিবেশ দূষণেরও অভিযোগ রয়েছে। বিআইডব্লিউটি এর সনদ নবায়ন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যবসা করা এসব ডকইয়ার্ডের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে। এসব ডকইয়ার্ডে উন্মুক্ত পদ্ধতিতে স্যান্ড ব্লাস্টিংয়ে সৃষ্ট ধুলায় বায়ু দূষণ হচ্ছে। এসব ডকইয়ার্ডে দিনরাত পর্যন্ত এই দূষণ চলছে। এতে অ্যালার্জি, চর্ম, শ্বাসকষ্টজনিত নানা অসুখে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি হালট দখল, পরিবেশ ও বায়ু দূষণ নিয়ে স্থানীয়ভাবে বারবার অভিযোগ করার পরও বিষয়টিতে কর্ণপাত করছেন না ডকইয়ার্ড মালিকেরা। এবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে ও পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। এতদিন এলাকার পলাতক আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ, পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা আর সংশ্লিষ্টদের ম্যানেজ করেই শীতলক্ষা ভরাট করে মিজান ডকইয়ার্ড, তুহিন ডকইয়ার্ড ও মালেক ডকইয়ার্ড এসব কারখানা গড়ে উঠেছে। অনুসন্ধানে জানা গেছে শীতলক্ষা নদের তারাব থেকে দাউদপুর পর্যন্ত 21 কিলোমিটারে নদের সীমানা চিহ্নিত করে 2012টি পিলার স্থাপনা করা হয়েছে। এর মধ্যে প্রায় 1123টি পিলার নদের সীমানার সঠিক স্থানে বসানো হয়নি বলে আপত্তি জানিয়েছে সংস্থাটি। এসব পিলারগুলোর বেশিরভাগ অতিক্রম করে গড়ে তোলা হয়েছে জাহাজ শিল্পের কারখানা। জানা গেছে শীতলক্ষা নদের দুপারে প্রায় 30টি জাহাজ শিল্প কারখানা গড়ে উঠেছে। এদের মধ্যে অধিকাংশেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। সরেজমিনে দেখা গেছে শীতলক্ষার কায়েতপাড়া ভাওয়ালিয়া পাড়ায় তুহিন ডকইয়ার্ড, মালেক ডকইয়ার্ড, মিজান ডকইয়ার্ড সহ বেশ কয়েকটি ডকইয়ার্ড গড়ে উঠেছে। এসব কারখানার কোনোটিরই অনুমতি নেই। শীতলক্ষা নদের তীরে এসব ডকইয়ার্ডে নতুন জাহাজ তৈরির পাশাপাশি পুরনো জাহাজ মেরামতের কাজও চলছে। বালি ফেলে নথ ভরাটের চিত্র দেখা যায়। এসব প্রতিষ্ঠানে কাজ করছে অপ্রাপ্তবয়স্ক শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। তাদের কারোরই সুরক্ষা সরঞ্জাম নেই। বিকেল 5:30 নাগাদ দেখা যায় মালেক ডকইয়ার্ডে স্যান্ড ব্লাস্টিং চলছে। ধুলোয় স্যান্ড ব্লাস্টিং করা শ্রমিককে দেখা যায় না। সামনেই প্রবাহিত শীতলক্ষা নদীর বাতাসে এই ধুলো আবাসিক এলাকায় প্রবেশ করছে। পরে তা নিঃশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্যান্ড ব্লাস্টিং নামক নির্মাণ প্রক্রিয়ার কারণে ডকইয়ার্ডে ধুলার সৃষ্টি হয়। তবে সঠিক নিয়মকানুন মেনে এ কাজ করলে আশেপাশের পরিবেশ দূষিত হয় না। কিন্তু খরচ বাঁচাতে তা না মেনে স্যান্ড ব্লাস্টিং করায় ক্ষুদ্র ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে।
ডকইয়ার্ডের এক শ্রমিক জানান, ডকইয়ার্ডে মেরামত বা নির্মাণাধীন জাহাজের গায়ে লেখা থাকে জং তুলতে স্যান্ড ব্লাস্টিং করা হয়। এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্প্রেসর যন্ত্রের মাধ্যমে সিলেটি সেপটিন বালু জাহাজের গায়ে নিক্ষেপ করা হয়। এতে জং উঠলেও জাহাজের গায়ে লেগে বালু আরও ভেঙে কুয়াশার মতো বাতাসে ছড়িয়ে পড়ে। এসব ডকইয়ার্ডের পরিবেশ ও শব্দ দূষণ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ করেছেন স্থানীয়রা, কিন্তু কোনো প্রতিকার পাননি। তারা জানান, মালেক ডকইয়ার্ডের নিজস্ব জমি রয়েছে 30 থেকে 40 ফিট। শীতলক্ষ্যা নদীর পারে সরকারি 400 থেকে 500 ফিট জমি তারা দখলে নিয়ে বালু ভরাট করে ডকইয়ার্ডের কার্যক্রম চালাচ্ছে। সাবেক চেয়ারম্যান জায়েদ আলীর সহযোগিতায় সরকারি হালটও নেওয়া হয়েছে মালেক ডকইয়ার্ডের দখলে। 24 ঘন্টায় চালু থাকে ডকইয়ার্ডগুলো। শব্দ দূষণে বাড়িঘরেও থাকা কষ্টকর হয়ে দাঁড়ায়। স্যান্ড ব্লাস্টিংয়ের কারণে ঘরবাড়ির ধুলোয় ভরে যাচ্ছে। মানুষ ঠিকভাবে দম নিতে পারে না। ঠান্ডা শ্বাসকষ্ট লেগেই থাকে সারা বছর। অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। কেউ এসবের প্রতিবাদ করলে তাকে সাবেক চেয়ারম্যান জায়েদ আলীর অফিসে নিয়ে মারধর করে বেঁধে রাখা হতো বলে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদ বলেন, আমি এখনও অভিযোগ পাইনি। আমার কাছে অভিযোগ আসলে খোঁজ নিয়ে ব্যবস্থা নিব, অনুমতি না থাকলে পদক্ষেপ নিব। সত্যতা পেলে যারা নদী দখল করে ডকইয়ার্ড করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার গঠন হবে, আমরা এমন কিছু উপহার দিব যে আমাদের মতো এরকম যেন আর কারো ভোগ করতে না হয়, কারো পরিবার পরিজনকে যেন হয়রানির শিকার না হইতে হয়। দেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি আহসান গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 25টি মাদ্রাসায় এতিমদের মাঝে প্রায় 4500 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। শুক্রবার সকালে লতরদি নিজ বাসভবন থেকে 25টি মাদ্রাসার শিক্ষকদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন আহসান গ্রুপের মহাব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কামরুল আহসান সিআইপি বলেন, সারা দেশে এখন খুবই শীত চলছে। তাছাড়া গ্রাম এলাকায় শীত শুরু হয়ে গেছে। বিশেষ করে মতলব উত্তরের মাদ্রাসাগুলোতে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন। শীতে কষ্ট করেন অনেক ছাত্ররা বিল্ডিংয়ের ফ্লোরে ঘুমিয়ে থাকে। তারা শীতকালে অনেক কষ্ট করে, এজন্যই মাদ্রাসার যারা এতিম রয়েছেন তাদের মাঝে কম্বল বিতরণ করলাম। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, প্রতি বছরেই বিতরণ করার চেষ্টা করব। তিনি আরও বলেন যে যত বেশি দান করবে সে তত বেশি আল্লাহর দিদার লাভ করবে। তাই যতটুকু পারছি মানুষের মাঝে উপহার দিচ্ছে। আমাদের পক্ষ থেকে প্রতি বছর দিয়ে থাকি। সবাই আল্লাহর নির্দেশ মেনে চলব, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ সরকার, ব্যবসায়ী হুমায়ুন কবির, সাবেক মেম্বার গোলাম হোসেন জহির, হাফেজ মাওলানা আব্দুর রহিম, বিভিন্ন মাদ্রাসা শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আনম খলিলুর রহমান, ভিপি ইব্রাহিম ও জনাব হাজী মোহাম্মদ জুয়েল মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আবু হানিফ। মাসুদ রানার তথ্যে চিত্রে থাকছে বিস্তারিত। আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করেন। উক্ত শীত বস্ত্র বিতরণে প্রধান অতিথি আলহাজ আনম খলিলুর রহমান, বিবি খলিল ও জনাব হাজী মোহাম্মদ জুয়েল মোল্লা এবং অ্যাডভোকেট হানিফ ও পাথালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক ওসমান গনি ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে অসহায় এবং নিপীড়িত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথি আলহাজ আনম খলিলুর রহমান বলেন,
দুস্থ এবং অসহায় মানুষের মাঝে থাকার জন্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের উচিত প্রত্যেক বছর অসহায় মানুষের পাশে দাঁড়াবার। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য, আমরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। ঢাকা জেলা কৃষক দল এছাড়াও বক্তব্য রাখেন পাথালিয়া ইউনিয়ন সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক ওসমান গনি এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ কৃষক দলের নেতৃবৃন্দরা। আনন্দিত উপলব্ধি করছি। দীর্ঘ 15 বছর সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দুর্নীতিবাজ আওয়ামী শাসন আমলে ভোমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণকারী এবং মিথ্যা হামলা ও মামলার শিকার হওয়া কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে ভোমরা ইউনিয়ন শাখার আয়োজনে রশিদা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য বাশারাত আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলম, ভোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান মন্টু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। ভোমরা ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী লালটু, ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল আলম, মাহবুবুর রহমান, মোকসেদ আলী, নুরুল ইসলাম নুরু, আব্দুর রাজ্জাক, আক্কাজ আলী সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে দুর্নীতিবাজ আওয়ামী শাসনামলে 6 নং ভোমরা ইউনিয়ন বিএনপি এর নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছে এবং মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে বিএনপি নেতাকর্মীরা 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে, রাতে বাড়ি থাকতে পারেনি, ঘুমাতে পারেনি, এত নির্যাতনের শিকার হয়েও পালিয়ে যায়নি, আমাদের বাসায় না পেয়ে পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করেছে, অনেক নিরীহ মানুষকে নামে মামলা করেছে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ, ফ্যাসিবাদী লীগ, হাসিনা দুঃশাসনের কারাবদ্ধ ছিল ভোমরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে আহ্বান জানান। আমরা ভয় পেতাম না, নারায়ণগঞ্জে যাওয়া মানেই ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। শামীম ওসমানের শাসনকালে নারায়ণগঞ্জকে বিশ্বের কাছে কুখ্যাত করেছিল, কিন্তু এখন পরিবর্তন চায় শহরের মানুষ, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জের স্বপ্ন দেখছে তারা। বিস্তারিত থাকছে মেহেদী হাসান রাসেলের তথ্যচিত্রে। 13 ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা তক্কার মাঠে ফতুল্লা প্রেস ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। আমাদের লক্ষ্য এই শহরের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, এটি সেই শহর যেখানে ভয় এবং আতঙ্কের রাজত্ব ছিল, তবে আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করব। ফতুল্লা প্রেস ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ এবং ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরব। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান। এছাড়া ফতুল্লা থানা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা ধন্যবাদ জানাই। পটুয়াখালীর মহিপুরে গ্রিন লাইন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 6:30টার দিকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশ হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৃত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব শিকদারের ছেলে। সে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল 6:30টার দিকে সে তার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মোহনপুরে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রিনল্যান্ড পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশালের বানারীপাড়া থানার বাৎসরিক সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সকল কর্মকাণ্ড পরিদর্শনে আসেন বরিশালের সুযোগ্য বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক। তার আগমনে বানারীপাড়া থানাকে সুসজ্জিত করা হয়। বানারীপাড়া থেকে জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া থানা চত্বরে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ সহ বিভিন্ন প্রোটোকলের মধ্য দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুলের শুভেচ্ছায় সিক্ত হন সুযোগ্য বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন বানারীপাড়া থানার সাহসী ও সুযোগ্য থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা। কুচকাওয়াজে এ সময় অংশগ্রহণ করেন বানারীপাড়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সালাম ও কুচকাওয়াজের পর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে কুশল ও সালাম বিনিময় করেন। বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হকের এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে যায় উপস্থিত সকল সদস্য ও উপস্থিত সাধারণ মানুষজন। বিসিএস প্রাপ্ত প্রশাসনের ক্যাডার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে নিজ কর্মদক্ষতা ও সততায় বিভাগীয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে মোহাম্মদ নিজামুল হক নিজেকে রেখেছেন সততার উচ্চ স্তম্ভে। সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, দেশকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। প্রতিটি উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শান্তিপ্রিয়তা বজায় রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টায় এর বাস্তবতার ফল হবে। তিনি বলেন, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। স্বাধীন দেশের স্বাধীন স্বাদ প্রত্যেক নাগরিক পাবে, তিনি এই আশা ব্যক্ত করেন। বানারীপাড়া থানার চৌকস পুলিশ অফিসার থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা ইতিপূর্বেই নিজ দক্ষতা, যোগ্যতা ও সাহসী ভূমিকায় বানারীপাড়ায় অনেক সাজাপ্রাপ্ত আসামি, মাদকের বেশ কয়েকটি বড় চালান, মাদক কারবারি সহ অনেক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তারা সততা ও ন্যায়পরায়ণতা ইতিমধ্যে বানারীপাড়াবাসীকে মুগ্ধ করেছেন। তিনি বলেন, আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক স্যারের দিক নির্দেশনায় আমি বানারীপাড়াবাসীকে সন্ত্রাস ও মাদক মুক্ত করব। উন্নত, আধুনিক ও টেকসই প্রযুক্তির লক্ষ্যে নির্ধারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সাস্টেইনেবল টেকনোলজি ফর ইন্ডাস্ট্রি 5.0 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শনিবার শুরু হয়েছে। মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2 দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও ডেনমার্ক সহ বিশ্বের 32টি দেশের বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষকরা অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। সম্মেলনের জেনারেল চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অর্গানাইজিং চেয়ার এবং বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আজাদ প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এর ব্যবহার যত বাড়বে, পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাও তত সহজ হবে। এ সময় তারা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে সৃজনশীল ও উদ্ভাবনী কর্ম বাড়ানোর উপর জোর দেন। এর আগে সম্মেলনে উপস্থাপনার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 352টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যা থেকে 102টি প্রবন্ধ নির্বাচিত হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে হজরত আতস আলী ফকির রহমাতুল্লাহ এর স্মরণে ৭৮তম বার্ষিক পবিত্র ওরস মোবারক পালন করা হয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর রাত 8টায় রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের আবুল হাশিম উচ্চ বিদ্যালয় মাঠে লালন গীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন নাইম ভুইয়ার তথ্যচিত্রে। নীলক্ষা ইউনিয়ন এর সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণকে সার্বিক সহযোগিতার প্রেক্ষিতে 2 দিন ব্যাপী হজরত দয়াল আতস আলী ফকির রহমাতুল্লাহ এর স্মরণে ৭৮তম বার্ষিক
পবিত্র ওরস মোবারক পালন হয়। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার এসআই মোহাম্মদ জব্বার, নীলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর মোল্লা, রাজীব আহমেদ সদস্য নরসিংদী জেলা পরিষদ, আহসান শিকদার চেয়ারম্যান চরমধুয়া ইউনিয়ন পরিষদ। আরও বক্তব্য রাখেন নীলক্ষা আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, রেজাউল করিম শিবু সাধারণ সম্পাদক, নীলক্ষা ইউনিয়ন যুবদল সহ খলিল প্রধান বিশিষ্ট সমাজসেবক, GM কাইয়ুম বিশিষ্ট সমাজসেবক, মোবারক হোসেন মোবা বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও হাজারো নারী ও পুরুষের ঢল নামে এই পবিত্র ওরস মোবারকের অনুষ্ঠান উপলক্ষে। আপনারা এই সেবা পাবেন, আপনাদেরকে ধন্যবাদ। মোহাম্মদ আহসান শিকদার। পটুয়াখালীর গলাচিপায় মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ভবনগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। বিজয় দিবসের আলোর বর্ণিল সাজে সাজানো হয়েছে গলাচিপার বিভিন্ন সরকারি অফিস। পলাশ হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সন্ধ্যার পরেই চোখে পড়ছে রং বেরঙের ঝলমলে চোখ ধাঁধানো আলোকসজ্জা। 1971 সালে 16 ডিসেম্বরে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আর 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঝলমলে আলোকসজ্জায় সাজতে শুরু করেছে উপজেলা শহরের সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনগুলো। অধিকাংশ সরকারি ভবনগুলো সাজানো হয়েছে জাতীয় পতাকার আদলে। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা। শীত বাড়ছে। তেরখাদা উপজেলার মার্কেটগুলোতে শীতের কাপড় বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পছন্দের শীতের পোশাক কেনার জন্য ক্রেতারা ভিড় করছেন বিপণী বিতানগুলোতে। রাসেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত 2 থেকে 3 দিনে শীত পড়ায় মৌসুমের শুরুতে বিভিন্ন গ্রাম থেকে ক্রেতা আসতে শুরু করায় ভিড় বাড়ছে মার্কেটগুলোতে। মার্কেটে গিয়ে দেখা যায় ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে নানা রকম বাহারি গরম পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা জানান, শীত বস্ত্রের চাহিদা বাড়ায় তারা বিভিন্ন ডিজাইনের শীতের পোশাকের গাইড নিয়ে আসছেন। উপজেলা সদরের কাটেঙ্গা বাজার ও তেরখাদা সুপার মার্কেটে গিয়ে দেখা যায় অনেকেই কিনছেন শীতের পোশাক। শীতের পোশাক কিনতে আসা অনেকের সঙ্গে কথা হয়। তারা বলেন, বাচ্চাদের শীতের কাপড়ের আগে যেটা 300 থেকে 400 টাকায় কেনা যেত, এখন সেটা কিনতে হচ্ছে 500 থেকে 600 টাকা দিয়ে। কাটেঙ্গা বাজারের মার্কেটে সব বয়সের মানুষের জন্য জ্যাকেট, চাদর, কম্বল সহ সব ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে। বেছে বেছে নিজেদের পছন্দ মতো কাপড় কেনার জন্য শীত মৌসুমে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে গরম কাপড় কিনছেন। তেরখাদা সুপার মার্কেটে কাপড় কিনতে আসা অনেকে বলেন, শীত বাড়ছে, এখন আর শীতের পোশাক না কিনে উপায় নেই। কাটেঙ্গা বাজারে শীতের পোশাক বিক্রেতারা বলেন, শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে। সব ধরনের পোশাকের চাহিদা আছে। সামনের দিনগুলোতে আরও বিক্রি বাড়বে। শীত বেশি পড়লে আরও বেশি বিক্রি হবে। শীত শুরুতে ইনশাল্লাহ এবার মৌসুমি ভালো যাবে ইনশাল্লাহ। হঠাৎ করে একটা মৌসুম দেখা গেছে, এবার সিজনটা আমাদের খুবই খারাপ ছিল। শীতের মৌসুমে ইনশাল্লাহ ভালো আমরা ডেভেলপ করবো, সেটি আশা করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই 2-3 দিন খুব বেশি আছে। শীতের যে আবহাওয়া পড়ছে তাতে মনে আগামী দিনও ভালো হবে আশা করা যায়। বরিশালের বানারীপাড়ায় 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল 8 ঘটিকায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার গাভার বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত দেখুন জাকির হোসেনের প্রতিবেদনে। পরে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফকরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান চৌকদার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন প্রমুখ। বাংলার স্বাধীনতা রক্ষার্থে যারা জীবন বাজি রেখেছে তাদেরকে শ্রদ্ধা ভালে স্মরণ করা হয় আজকের এই বুদ্ধিজীবী দিবসে। স্বাধীনতা আলাদিনের আশ্চর্য প্রদীপ নয়, রূপকথা কিংবা গল্পগাথাও নয়। স্বাধীনতা মানে শোষণ, তোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।
আর সেই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে নাম জানা অজানা কত মানুষ যে প্রাণ উৎসর্গ করেছেন তার ইয়ত্তা নেই। তাই তো স্বাধীনতার 48 বছর পরেও দেশের বিভিন্ন স্থানে পাক হানাদারের বর্বরতার শিকার নিহতদের গণকবরের সন্ধান পাওয়া যায়। বানারীপাড়ায় রয়েছে দুটি বধ্যভূমি, একটি বানারীপাড়ার সদর ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ গাভা নরের কাঠি ও অপরটি সৈয়দ কাঠি ইউনিয়নের তালাপ্রাসাদ গ্রামে। এই দুটি গণকবরে রাজাকারদের সহায়তায় পাক বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত 98 জন শিশু, নারী ও পুরুষের লাশ মাটি চাপা দেওয়া হয়, যার মধ্যে বধ্যভূমি অনুসন্ধানে নিয়োজিতরা 61 জনের নাম পরিচয় শনাক্ত করতে পেরেছেন। বাকিদের নাম ঠিকানা সংগ্রহে অনুসন্ধান চলছে। সহজ জিনিস না, এটা মানুষ সবাই চাইলেই আমরা করতে পারি না। করার জন্য এবং ইন্টালেকচুয়াল প্রপার্টি সংগ্রহ করার জন্য অপহরণ করে কথা বলা। রূপগঞ্জে মাহনা আদর্শ সেবা সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোলাকান্দাইল ইউনিয়নের 11টি শিক্ষা প্রতিষ্ঠানের 33 জন মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। মাকসুদুল হোসেন তুষারের তথ্যের চিত্রে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জে রূপগঞ্জে মাহনা আদর্শ সেবা সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল ইউনিয়নের 11টি শিক্ষা প্রতিষ্ঠানের 33 জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়ালিউল্লাহ মোল্লা। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, যুব শক্তি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক জাকির মোল্লা ও বিশিষ্ট সমাজসেবক গুলজার হোসেন ভুইয়া সহ অন্যান্য অতিথিরা। গোলাকান্দাইল ইউনিয়নের 11টি শিক্ষা প্রতিষ্ঠানে 33 জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া 3 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের সাধারণ পুরস্কার প্রদান করা হয়। এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channel1.com অথবা OTT প্ল্যাটফর্ম জাগো বিটিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।